সার্জিস এবং হাসনাত তাদের দুইজনকে পরিষ্কার করতে হবে। উপদেষ্টা নিয়োগ হয় আমরা জানি না, জনগণ জানে না। আর এই সরকার এবং এই সরকারের মানে যারা রয়েছে সহযোগী হিসাবে ছাত্র বৈষম্য বিরোধী নাগরিক প্ল্যাটফর্ম, এরা যখনই কোনো বিপদে, দেশটা তো নাট্যমঞ্চ না যে সে উপদেষ্টা চেয়ারে বসবে, বসে দেশকে নিয়ে নাটক করবে, এটা নাটকের জায়গা না। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো এবার ফেসে গেলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা, যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। দেশটা তো নাট্যমঞ্চ না যে সে উপদেষ্টা চেয়ারে বসবে, বসে দেশকে নিয়ে নাটক করবে, এটা নাটকের জায়গা না। এখন ফারুকী সাহেবের উদ্দেশ্যে একটাই বলবো, ফিল্মে ডায়লগে মারতে হয়, নাটক কম করো প্রিয়। আমরা তো জান না তার হাতে আপনার চেয়ারটা দিয়ে দিতে পারি না, কারণ ওই চেয়ারটা হচ্ছে অনেক দায়িত্ববান একটা চেয়ার। এখন ধর্মুর্গি করজা বা হুট করে আইসা চেয়ারের মধ্যে একজন বৈশাখের, এটা তো হবে না। তাহলে তো আমরা প্রতিটা মানুষ যারা দেশ স্বাধীনে ছিলাম তারা আমরা বলতে পারি যে আমাদেরকে এক একটা চেয়ার দেওয়া হোক, আমাদেরকে এক একজনকে উপদেষ্টা বানানো হোক। আমরা তো ওগুলো বলবো না, কারণ দেখেন উপদেষ্টা চেয়ারটা অবশ্যই একটা দায়িত্বশীল জায়গা। আর এই জায়গাটাতে অবশ্যই কোনো নাট্যমঞ্চের কোনো লোককে বসানোটা আমি মনে করি না রাইট আছে। মোস্তফা ফারুকী সাহেব যদি বলে থাকে যে সে আন্দোলনের সাথে ছিল বা একমত প্রকাশ করেছিল, তাকে আমি আবারও বলবো বা মনে করিয়ে দিব যে যে স্বৈরাচার সরকার ছিল সে তার পক্ষ নিয়ে কথা বলেছিল। আর সে এটাও বলেছে যে সে লিখেছে ছাত্রদের নিয়ে, অ্যাজ এ রাইটার হিসেবে সে অনেক কিছু লিখতেই পারে, তার নাটক বানানোর জন্য অনেক কিছু প্রয়োজন হইতেই পারে, কিন্তু দেশটা তো নাট্যমঞ্চ না যে সে উপদেষ্টা চেয়ারে বসবে, বসে দেশকে নিয়ে নাটক করবে, এটা নাটকের জায়গা না। সো আমরা জনগণরা চাই সে পদত্যাগ করুক, এটা তার জায়গা না। অবশ্যই যারা তাকে নিয়োগ দিয়েছে এটা তারাই শহীদদের রক্তের সাথে বেইমানি করেছে, কারণ যে স্বৈরাচার আমরা বিদায় করেছি সেই দলের যদি কাউকে নিয়োগ করা হয়, এটা কি আপনার মনে হয় না যে এটা শহীদদের রক্তের সাথে বেইমানি করা হচ্ছে? এটা অবশ্যই বেইমানি করা হচ্ছে। এখন ফারুকী সাহেবের উদ্দেশ্যে একটাই বলবো, ফিল্মে ডায়লগে মারতে হয়, নাটক কম করো প্রিয়, কারণ যা করার করছো, এখন আর নতুন করে নাটক করার দরকার নেই। দেশটা স্বাধীনের পিছনে সমন্বয়কদের অনেক বড় হাত ছিল, তো আমার মনে হয় অবশ্যই তারা কোনো ভুল কথা বলেনি। ফারুকী সাহেব হচ্ছেন একজন ফিল্ম জগতের মানুষ, তাকে ফিল্মেই মানায়, তাকে হচ্ছে উপদেষ্টা চেয়ারে মানায় না। আর সে উপদেষ্টা চেয়ারে বসে কি আমাদের দেশে চিন্তা করবে? অবশ্যই করবে না। সে সর্বপ্রথম তার ফিল্মে চিন্তা করবে। যেহেতু সে তার ফিল্মে চিন্তা করবে, দয়া করে তাকে ফিল্ম জগতে চলে যাওয়া হোক, তাকে উপদেষ্টা চেয়ারটা না দেওয়া হোক। আর হচ্ছে জনগণের রায় তো অবশ্যই দরকার। সমন্বয়ক ভাইরা যেহেতু বলেছে যে জনগণের রায় বা তাদের রায়টা নেওয়া দরকার ছিল, অবশ্যই যেহেতু দেশটা আমরা এত কষ্ট করে দ্বিতীয়বার স্বাধীন করেছি, আমরা তো জান না তার হাতে আপনার চেয়ারটা দিয়ে দিতে পারি না, কারণ ওই চেয়ারটা হচ্ছে অনেক দায়িত্ববান একটা চেয়ার। অবশ্যই আতঙ্ক তো প্রতিটা মুহূর্তেই। আমরা নতুন সরকার আনলাম, আমরা সবকিছু নিয়ে আতঙ্ক, যে একটা খাবার কিনতে যাবো এটা নিয়ে আমাদের আতঙ্ক। এখন আমরা পকেটে নিয়ে যাচ্ছি 500 টাকা, 500 টাকা নিয়ে গেলে 5 বার ভাবতে হয় যে এটা কি ভাঙবো কি ভাঙবো না। কারণ দেখেন আমাদের মতো যারা মিডল ক্লাস ফ্যামিলি আছে তারা আমরা অনেক চিন্তা ভাবনা করে চলি। আর এখন যে দেশের পরিস্থিতি, আমরা যে মাছ কিনে আনবো, আমরা ওইটাও তো দূরের কথা, আমরা আলু কিনতে গেলে এখন ভয় পাই। যদি তারপর আবার একটু বলি, যদি এরকম কিছু হয় প্রয়োজন আমরা আবার আন্দোলন করব। এটা আমি বলবো না যে আওয়ামী লীগকে আবার কৌশলে কি করা হচ্ছে না করা হচ্ছে, কিন্তু আমি মনে করি শহীদের রক্তের সাথে বেইমানি করা হচ্ছে। এটা আসলে এটা জনগণ বলতে পারে, এটা আমি একতরফা কোনো কিছু বলে আমি বিতর্ক সৃষ্টি করতে চাই না, কারণ এটা সম্পূর্ণ রায় হচ্ছে জনগণই দিবে। আসলে এটা নিয়ে আমি কোনো কথা বলতেই চাই না, কারণ দেখেন এটা তো মনে হচ্ছে যে একটা চক্রান্ত, যেখানে চক্রান্ত চলছে সেখানে আমার মনে হয় না কোনো কিছু বলার কোনো দরকার আছে। অবশ্যই যেহেতু এটা আমার সোনার বাংলা, আমরা দুইবার দেশকে স্বাধীন করেছি, অবশ্যই আমরা সুন্দর বাংলাদেশে দেখতে চাই। জনগণ হিসাবে আমার এখানে কোনো কমেন্টসই নাই, কারণ দেশের যে পরিস্থিতি এখন একটা কথা বলতে গেলে আরেকটা কথা তৈরি হয়ে যাবে, সো এখানে আমি কোনো কমেন্টস করবো না। বললেন যে আমরা আতঙ্কে আছি কিনা, অবশ্যই দেশের জন্য কিছু করতে হলে আমাদের আতঙ্কে থাকতেই হয়, কিছু করার নেই। আর মোস্তফা সরোয়ার ফারুকীর কথা যদি আমি বলি, উপদেষ্টা নিয়োগটা আমরা মূলত গণতন্ত্রের লড়েছি এতদিন। এখন উপদেষ্টা নিয়োগটা যদি গণতান্ত্রিক না হয় তাহলে তো এখানে অবশ্যই বিতর্ক আসবে, এবং ফারুকী যেখানে আমাদের কি বলে আওয়ামী লীগের দোসর হিসেবে অবশ্যই গণ্য হয়েছে, সেখানে উনাকে বসানোটা উনাকে বসালে যে আমাদের এখনকার উপদেষ্টা মণ্ডলী জনক্ষোভের মুখোমুখি হবে সেটা খুবই স্বাভাবিক। আমাদের
ফ্যাসিবাদীদের স্তর পতন করার জন্য। আজকে আমরা দেখছি বিভিন্ন ছলে তাদের দর্শনে সরকারের বিভিন্ন জায়গাতে যারা এই পুরো কাছে এই ফ্যাসিবাদকে একটা দানব স্বৈরাচারী শাসক হতে সহযোগিতা করেছিল, আজকে তাদেরকে উপদেষ্টা হিসাবে নিয়োগ করা হচ্ছে। শরীরে রক্ত ছিটা না, আমাদের ভাইরা এই ফ্যাসিবাদের 3 বছরের জন্য রক্ত দেয় নাই। আমাদেরকে লড়াই, এই লড়াই ফ্যাসিবাদের পূর্ণতাকে না করতে আমরা রাজপথ ছেড়ে যাচ্ছি না। আজকে রাজপথের যারা মূল স্টেক হোল্ডার, যারা এই ছাত্র নেতৃবৃন্দুর সাথে কোন রকম আলোচনা ছাড়াই অনুষ্ঠান রক্ষা হচ্ছে, বিপ্লবী ছাত্ররা কিন্তু তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমরা আজকে এই রাজভাস্কর থেকে উপদেষ্টা পরিষদকে স্পষ্ট বলতে চাই, আপনারা যে উপদেষ্টা আনছেন সেই উপদেষ্টা পরিষদের লেজিটিমেসি কারা? সেই উপদেষ্টা পরিষদের লেজিটিমেসি এই ছাত্র জনতারা। আপনারা পিছন থেকে যদি এই ছাত্র জনতারা সরে যায় তাহলে কিন্তু আপনাদের আর খুঁজে পাওয়া যাবে না। তাহলে অনতিবিলম্বে যে সব জায়গাগুলোতে এই ফ্যাসিবাদের যারা দোষর ছিল, যারা শুধু 2 মাসে আন্দোলনের পক্ষে ছিল না, এই 15 বছরে তারা এই ফ্যাসিবাদকে একটা দানব শাসক রূপে আবির্ভূত হয়ে সহযোগিতা করেছে, তাদের বিচারের সংরক্ষণ করতে হবে। তাদের বিচারের সক্ষম না করে যারা তাদেরকে বিভিন্ন ছলে বলে কৌশলে পুনর্বাসন করার পায়ে তারা করছেন, তাদের কিন্তু পরিণতি ভয়াবহ হবে। অতএব এখন সতর্ক, আগামী বাংলাদেশে কোন ফ্যাসিবাদের জায়গা হবে না। যারা ফ্যাসিবাদের জায়গা করতে চাবেন তাদেরকে কিন্তু ওই হিন্দুস্তান যারা দাঁড়িয়েছে তাদের কিন্তু সেই হিন্দুস্তান পাঠিয়ে দেওয়া হলো। সকলকে সতর্ক দৃষ্টি রেখে এবং এই উপদেষ্টা পরিষদকে এখনো নৈতিক মূল্যবোধের জায়গা থেকে সজাগ হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ছাত্র জনতার কোন প্রকার ম্যান্ডেট ছাড়া উপদেষ্টা নিয়োগ করার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে এই ছাত্র জনতা প্রত্যাখ্যান করেছে। সংস্কৃতি মন্ত্রী নিয়োগ করা হয়েছে মোস্তফা সরোয়ার ফারুকীকে। সংস্কৃতি বলতে কি বোঝেন তিনি? সংস্কৃতি বলতে কি বোঝেন তিনি? সংস্কৃতি কি বিদেশ থেকে পশ্চিম থেকে ধার করে আনা জিনিস, নাকি প্রতিদিনকার বাংলাদেশে যেই জীবনযাত্রা করা হয় সেই সংস্কৃতি? আমি তার জবাব জানতে চাই। যদি প্রাত্যহিক জীবনযাত্রা মানুষের ধর্মীয় মূল্যবোধ কারোর মধ্যে না থাকে, আমি বলতে চাই সে বাংলাদেশের সংস্কৃতিকে কখনোই ধারণ করে না। তাই এই সমস্ত যারা আমাদের গণ অভ্যুত্থানের স্পিরিট, সংস্কৃতি বিরোধী সেই সমস্ত অপশক্তি আছে যারা মানে মুজিব তাদের কাবা, ধানমন্ডি 32 তাদের কাবা, সেই সমস্ত সংস্কৃতি মন্ত্রী বা উপদেষ্টা তাদেরকে যারা নিয়োগ দেয় তাদেরকে আমরা লাল কার্ড দেখাই। উপদেষ্টা নিয়োগ হয় আমরা জানি না, জনগণ জানে না। আর এই সরকার এবং এই সরকারের মানে যারা রয়েছে সহযোগী হিসাবে ছাত্র বৈষম্য বিরোধী নাগরিক প্ল্যাটফর্ম, এরা যখনই কোনো বিপদে পড়ে, যখনই কোনো থ্রেটের মুখে পড়ে, যখনই কোনো আপনার ওই ভালনারেবল সিচুয়েশনে পড়ে, তখনই আমাদের ইনভাইট করে, আমাদের আমন্ত্রণ জানাই, রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানাই রাজপথে পাহারা দেওয়ার জন্য। আর আমরা সারাদিন ওই ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে রাজপথে পাহারা দেই, আন্দোলন করি, সংগ্রাম করি, আর রাতে ফেসবুক খুলে মিডিয়াতে আমাদের দেখতে হয়
নতুন 5 জন উপদেষ্টা শপথ নিতে যাচ্ছেন বঙ্গভবনে। এই হচ্ছে এদের কর্মকাণ্ড। কিছুদিন আগে আপনারাই তো বললেন এই সরকার আমাদের, আমরাই নিয়োগ দিই, আমরাই বানিয়েছি। তো আপনারাই যদি বানান, তাহলে এই সরকারের উপদেষ্টা যারা নিয়োগ পায় কিভাবে পায় আপনারা বললেন? আমরা নিজেরাও জানি না। তাহলে আপনারা যদি নিজেরাই না জানেন, এখন ডাক দেন এই উপদেষ্টা পরিষদের আওয়ামী ফ্যাসিবাদের দোসর যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের পদত্যাগের দাবিতে হাসনাত এবং সার্জিস যাতে আগামীকালকেই সর্বদলীয় একটা বিক্ষোভে ডাক দেয়, আমরা যাব, আমরা অংশগ্রহণ করবো এই বিক্ষোভে। আসলে দেখুন, রাজপথে সারাদিন ফিল্ডিং করি আমরা, আর রাতের আধারে ছক্কা হাঁকায় আওয়ামী ফ্যাসিবাদের দোসররা। আমরা সারাদিন রাজপথে আন্দোলন করি, সংগ্রাম করি ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্লোগান দেই ফ্যাসিবাদ নিপাত যাক, মুজিববাদ নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। আর তারা রাতের আধারে ডেকে ডেকে ওই মুজিবের সৈনিকদের, ফ্যাসিবাদের দোসরদের মন্ত্রীর চেয়ারে বসাই, উপদেষ্টা বানাই। এটাই হচ্ছে এখন বাস্তবতা। এই উপদেষ্টা বানানোর যে প্রক্রিয়া, যে সিস্টেম, যে পাইপলাইন, এটা কোন প্রক্রিয়ায় হয়, কিভাবে হয়, কোন রাস্তা দিয়ে আসে, কারা এটাকে মানে আপনার কি বলে ওই অ্যাকসেপ্ট করে বা কারা এটাকে আপনার ওই অ্যাপ্রুভাল দেয়, এর ন্যূনতম রাজনৈতিক দলগুলো জানে না, ছাত্ররা জানে না, জনগণ জানে না, বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্ম তারাও জানে না। আজকে আমি বৈষম্য বিরোধী ছাত্রদের জিজ্ঞেস করলাম, তারাও জানে না। নাগরিক প্ল্যাটফর্মকে জিজ্ঞেস করলাম, তারাও জানে না। রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের নিয়মিত আলোচনা হয়, উঠা বসা হয়, কথা হয়, তারাও জানে না। তাহলে জানেটা কি? জানেটা কারা? কোন এক অদৃশ্য শক্তির কারণে বা অদৃশ্য শক্তির প্রেসক্রিপশনে এই উপদেষ্টা পরিষদে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা জায়গা পাচ্ছে বা তাদেরকে ডেকে ডেকে এখানে চেয়ার দেওয়া হচ্ছে, প্রমোশন দেওয়া হচ্ছে, পদায়ন করা হচ্ছে। এই বিষয়টি আমাদের পরিষ্কার করতে হবে। এনাফ ইজ এনাফ। আমরা আর চুপ থাকবো না। আমরা স্পষ্ট করে বলেছি, এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে একাধিকবার আমরা বলেছি যে আপনার উপরে সারা বিশ্বব্যাপী যে আস্থা, যে বিশ্বাস, যে ট্রাস্ট, এটার অমর্যাদা যাতে কেউ না করতে পারে। আপনাকে চেয়ারে রেখে কেউ যাতে আপনার এই ফ্লেভার, আপনার এই বিশ্বময় যে একটা ঐতিহ্য, যে সম্মান, এটাকে যাতে কেউ বিক্রি করতে না পারে, এটা আপনাকে সজাগ দৃষ্টিতে খেয়াল রাখতে হবে। তিনি আমাদের একাধিকবার আশ্বস্ত করেছিলেন যে এরকম করার কোনো সুযোগ আমার এই সরকারে নেই। আমরা নিশ্চিত করে বলতে পারি আপনাদের, ইনশাআল্লাহ আমরা জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করব। কিন্তু বাস্তবিক অর্থে আজকে ঠিক তার উল্টোটা আমরা দেখতে পাচ্ছি। উপদেষ্টা নিয়োগ হয়, আমরা জানি না, জনগণ জানে না। আর এই সরকার এবং এই সরকারের মানে যারা রয়েছে সহযোগী হিসাবে, ছাত্র, বৈষম্য বিরোধী, নাগরিক প্ল্যাটফর্ম, এরা যখনই কোনো বিপদে পড়ে, যখনই কোনো থ্রেটের মুখে পড়ে, যখনই কোনো আপনার ওই ভালনারেবল সিচুয়েশনে পড়ে, তখনই আমাদের ইনভাইট করে, আমাদের আমন্ত্রণ জানাই, রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানাই রাজপথে পাহারা দেওয়ার জন্য। আর আমরা সারাদিন ওই ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে রাজপথে পাহারা দেই, আন্দোলন করি, সংগ্রাম করি, আর রাতে ফেসবুক খুলে মিডিয়াতে আমাদের দেখতে হয় নতুন 5 জন উপদেষ্টা শপথ নিতে যাচ্ছেন বঙ্গভবনে। এই হচ্ছে এদের কর্মকাণ্ড। সার্জিস এবং হাসনাত, তাদের দুইজনকে পরিষ্কার করতে হবে যে তারা আসলে সরকারে নাকি বিরোধী দলের ভূমিকায়। কারণ তারা মাঝে মাঝেই বলে যে আমরাই সরকার বসিয়েছি, আমরা যেভাবে চাইবো সেভাবেই সরকার চলবে। আবার যখন গত পরশুদিন হঠাৎ করে ফ্যাসিবাদের দোসরদের উপদেষ্টা বানানো হলো, আমরা সারাদিন রাজপথে লড়াই করি ফ্যাসিবাদের বিরুদ্ধে, হাসিনার দোসরদের বিরুদ্ধে সারাদিন রাজপথে সংগ্রাম করি, আর সন্ধ্যাবেলা টেলিভিশন চালু করে দেখি ওই হাসিনার দোসররা, ফ্যাসিবাদের গোলামেরা শপথ নেওয়ার জন্য বঙ্গভবনে রওনা দিয়েছেন। বঙ্গভবনের দরবার হলে ফ্যাসিবাদের দোসররা শপথ নিচ্ছেন শেখ মুজিবুরের ছবির নিচে দাঁড়িয়ে। আর হাসনাত, সার্জিস, তাদের জিজ্ঞেস করলে, প্রশ্ন করলে তারা বলে আমরা জানি না, আমরা নিজেরাও জানি না কিভাবে, কোন প্রক্রিয়ায়, কোন কায়দায় এদেরকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। তো এই জায়গায় আমাদের জনমনে প্রশ্ন আজকে ব্যাপকভাবে যে হাসনাত এবং সার্জিস কিংবা তাদের যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম, এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটি সরকারে নাকি বিরোধী দলে
তারা কোন কাতারে আছে এটা জনগণের কাছে পরিষ্কার করতে হবে। ছাত্র জনতার চোখে ধুলো দিয়ে ভেলকিবাজি করার বেশ সময় কিন্তু আর নেই। মানে ছাত্র জনতার চোখে ধুলা দিয়ে আপনারা চলবেন, এটা আর হবে না। আপনাদেরকেই ক্লিয়ার করতে হবে যে আপনারা কোন কাতারে। আপনারা যদি বলেন যে আমরা সরকারে, আমাদের কোনো আপত্তি নেই, আমরা ওয়েলকাম, স্বাগতম জানাবো, তবে এখানে পরিষ্কার আপনারা যদি সরকারে হয়ে থাকেন বা সরকারের দায়িত্বে থেকে থাকেন, যেহেতু ইতিমধ্যে আপনাদের প্ল্যাটফর্ম থেকে অনেকেই সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে, অর্থাৎ উপদেষ্টা হয়েছেন, তাহলে আপনারা সরকারে আপনাদের কলিগ বা বন্ধুরা, সমন্বয়করা সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী, উপদেষ্টা, এরপরেও এই ফ্যাসিবাদের দোসররা কিভাবে এই সরকারের মন্ত্রী হয়? কিভাবে এটা সম্ভব? তাহলে কি আমরা বলবো যে আপনারা ওই ফ্যাসিবাদের দোসরদের সাথে যোগ সাজস করে টাকার বিনিময়ে কিংবা কোনো অদৃশ্য কারণে বা কারো প্রেসক্রিপশন বাস্তবায়নে এই ফ্যাসিবাদের দোসরদের মন্ত্রীর চেয়ারে বসাচ্ছেন? কারণ আমরা বলতে বাধ্য হব ভাই, আমি মনে প্রাণে চাই আপনারা সফল হন, এই সরকার সফল হোক। এই সরকার ব্যর্থ হওয়া মানে পুরো বাংলাদেশ ব্যর্থ হয়ে যাওয়া। আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক, কিন্তু আপনাদের এই কর্মকাণ্ড, অ্যাক্টিভিটিস প্রমাণ করে যে আপনারা নিজেরাই সফল হতে চান না। আপনাদের যে সাম্প্রতিক কর্মকাণ্ড, অ্যাক্টিভিটিস, এখান থেকে প্রমাণ হয় আপনারা নিজেরাই সফল হতে চান না। কারণ আপনারা নিজেরা সফল হতে চাইলে আপনারা এই লাইনে হাঁটতেন না। অথবা আপনারা আরেকটা বিষয় ক্লিয়ার করেন, যদি আপনারা বিরোধী দলের কাতারে থেকে থাকেন, আমরা তারপরেও আপনাদের ওয়েলকাম জানাবো, স্বাগতম জানাবো। তবে আপনাদের এই ফ্যাসিবাদের দোসরদের বহিষ্কারের দাবিতে রাজপথে কর্মসূচির ঘোষণা দিতে হবে। গতকাল রাতে আমি হাসনাত সাজিদকে বলেছি এই কথাই, যে আপনারা সত্যিকার অর্থে যদি না জেনে থাকেন, না আপনাদের নলেজে থেকে থাকে, আপনাদের নেটওয়ার্কের বাইরে হয়ে থাকে যে এই উপদেষ্টা পরিষদ কিভাবে গঠন হয়, কারা যুক্ত হয়, কোন লাইনে, কার পরামর্শে, কার প্রেসক্রিপশনে এখানে উপদেষ্টা নিয়োগ হয়, আপনারা যদি কিচ্ছু না জানেন, তাহলে আপনাদের উচিত দায়িত্ব আজকেই বড় একটি কর্মসূচির ডাক দেওয়া, সমাবেশের ডাক দেওয়া। আমরা সবাই যাব, প্রত্যেকটি রাজনৈতিক দল আপনাদের সাথে আন্দোলনে নামবে। এটা যেন বিষয় নেই ভাই, একবারই সিরিয়াস ম্যাটার, একবারই সিরিয়াস। কারণ আপনি সারাদিন রক্ত ঝরাবেন, ঘাম ঝরাবেন রাজপথে, লড়াই করবেন রাজপথে। এই উপদেষ্টা পরিষদ বা তারা যখন এই বিপদে পড়ার সম্মুখীন হবে বা বিপদের একটা আন্দাজ করতে পারবে, কিংবা যখন তারা কোনো থ্রেটের মুখে পড়ে, তখন রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাই, আমাকে আপনাকে আহ্বান জানাই, জনগণকে আহ্বান জানাই রাজপথে পাহারা দেওয়ার জন্য। আমরা রাজপথে পাহারা বসাই, পাহারা দেই। কার বিরুদ্ধে? ফ্যাসিবাদের বিরুদ্ধে পাহারা দেই, ফ্যাসিবাদের দোসরদের হটানোর জন্য পাহারা দেই। আর সারাদিন আপনি পাহারা দেবেন, রাতের বেলা টেলিভিশনে, মোবাইলে দেখবেন ওই ফ্যাসিবাদের দোসররা যাদের বিরুদ্ধে আপনি সারাদিন রাজপথে পাহারা দিলেন, লড়াই করলেন, ওরা আবার ওই মন্ত্রীর চেয়ারে বসার জন্য বঙ্গভবনে শপথ দিচ্ছেন। এটাই শহীদদের সাথে বেঈমানি নয়? এই শহীদদের সাথে প্রতারণা নয়? আপনারাই বলেন। তারা বলে শহীদদের স্পিরিট ধরে রাখতে হবে, আমরাও বলি অবশ্যই শহীদদের স্পিরিট ধরে রাখতে হবে, শহীদদের চেতনাকে জাগরিত রাখতে হবে, জাগিয়ে রাখতে হবে, এটা আমরা চাই। কিন্তু তার মানে এই নয় যে আপনি মুখে মুখে দিনের বেলা শহীদদের স্পিরিট জাগিয়ে রাখতে বলবেন, আর রাতের আধারে ওই শহীদদের শত্রু যারা, শহীদদের দোসর যারা, তাদেরকে ডেকে ডেকে মন্ত্রী বানাবেন। এটা তো হতে পারে না। এটা তো এই শহীদদের রক্তের সাথে প্রতারণা, বেঈমানি, একবারই বেঈমানি। এটা কিভাবে সম্ভব? কিভাবে করেন তারা? আমার বুঝে আসে না। মানে তারা দিনের বেলা আমাদের পাহারা বসার জন্য আহ্বান জানাচ্ছে, আর রাতের আধারে সেই ফ্যাসিবাদের দোসরদের মন্ত্রী চেয়ারে বসাচ্ছে। এগুলো আমাদের দুঃখের কথা ভাই। তার মানে এই নয় যে আমরা ইউনূস সাহেবের বিরুদ্ধে, আমি বা আমরা মনে প্রাণে তাদের
সাপোর্ট করি, তাদের পাশে আছি সর্বসময়। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এমন এক ঐক্যের প্রতীক, এমন এক আন্তর্জাতিক ব্যক্তিত্ব। তার সফলতা মানে বাংলাদেশের সফলতা, তার ব্যর্থতা মানে বাংলাদেশের ব্যর্থতা। কিন্তু কার্যত পক্ষে সামগ্রিক অবস্থা থেকে মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে একটা গোষ্ঠী তার মাথায় লবণ রেখে বড়ই খেতে চাই, তার মাথায় লবণ রেখে বড়ই খাওয়ার জন্য উদ্গ্রীব। মানে তাকে সামনে রেখে ওই আওয়ামী ফ্যাসিবাদের পেপাত্তাদের এখানে পুনর্জন্ম দেওয়া, তাদেরকে এখানে মানে নতুন করে পুনর্বাসন করার চেষ্টা অব্যাহত রেখেছে তারা। একবারই ক্লিয়ার, একবারই ক্লিয়ার। ফ্যাসিবাদ বিরোধী যারা লড়াই করলো তাদের কোনো খবর নাই। আসিফ মাহতাব ব্র্যাক ইউনিভার্সিটির টিচার ছিল, সে সবার আগে শিক্ষকদের মধ্যে প্রতিবাদ করেছে, রাজপথে জেলে গিয়েছে, রিমান্ডে গিয়েছে। খালি ফেসবুকে 1 লাইন 2 লাইন লেখেই সীমাবদ্ধ নয়, তাকে আপনাদের চোখে পড়ে না? মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক, 17 বছর ধরে লড়াই করছে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, তাকে আপনাদের চোখে পড়ে না? এরকম অনেকেই আছে। ব্রিগেডিয়ার হাসান নাসির হাসিনার রক্ত চক্ষুকে অপেক্ষা করে তার সামনে ফাইল ছুড়ে দিয়েছিল, সেই ব্যক্তিটাকে চোখে পড়ে না? এরকম হাজার হাজার আছে, হাজার হাজার। প্রবাসে এত মানুষ, তাদের চোখে পড়ে না? প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার জন্য এই প্রবাসী মন্ত্রণালয়টি কেন আসিফ নজরুল সাহেবের হাতে রাখতে হবে? ওয়াই? আসিফ নজরুল সাহেব প্রবাসীদের বিষয়ে কি জানেন? তার অভিজ্ঞতা কি? তাকে আইন মন্ত্রণালয় দেওয়া হয়েছে, ভালো কথা, সেটাই তো ঠিকঠাক চালাতে পারছেন না, তার উপরে আবার প্রবাসী কল্যাণ মিনিস্ট্রি তাকে দেওয়া হয়েছে। ফাজলামো। অথচ প্রবাসে দক্ষ যোগ্য মানুষের অভাব নেই। সেখানে এই যে ফেস দ্য পিপলের সাইফুর সাগর, পিনাকি ভট্টাচার্য, কনক সারোয়ার, সাংবাদিক ইলিয়াস হুসাইন, এরকম ভুরি ভুরি আছে, ভুরি ভুরি। আপনারা তাদের মধ্য থেকে খোঁজ করেন, খোঁজ নেন, যারা ভালো তাদেরকে নেন, যারা যোগ্য তাদেরকে নেন। ভাই, আমাদের স্পেশাল কারো রেফারেন্স নাই, কারো পক্ষে আমরা বলছি না। আমাদের কথা, প্রবাসী কল্যাণ মিনিস্ট্রিতে অন্তত একজন প্রবাসীদের মধ্য থেকে যোগ্য দক্ষ ব্যক্তিকে দায়িত্ব দেওয়া দরকার ছিল। বিপ্লবের স্পিরিট তো সেটাই, যখন আপনি এই বিপ্লব পরবর্তী সরকারে প্রত্যেকটা লেয়ার থেকে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারবেন, সেটাই হবে বিপ্লবী সরকারের চেতনা। 24 জন রিক্সা চালক ভাই শহীদ হয়েছেন এই আন্দোলনে। রিক্সা চালক কমিউনিটির জন্য কি করতে পেরেছেন আপনারা এই 3 মাসে? ঘোড়ার ডিমটাও করতে পারেন নাই। কৃষক, শ্রমিক, তারাও মারা গেছে। ফুটপাতের ব্যবসায়ী, হকার, তারাও মারা গেছে, শহীদ হয়েছে। এদের জন্য কি করেছেন? হাজার হাজার না লাখ লাখ মানুষ আহত হয়েছে। 50,000 মানুষ এখনো ছাত্র জনতা হাসপাতালের বেডে কাতরাচ্ছে বিভিন্ন জায়গায়। তাদের জন্য কি করা হয়েছে? প্রায় 2000 শহীদ। এই 2000 শহীদ, আমি যদি প্রশ্ন করি 2000 নম্বর যে শহীদ ভাই কি শহীদ হয়েছেন, 2 নম্বর মানে 2000 নম্বরে সবার শেষে ওই মানুষটাকে আপনারা কেউই চিনেন না, কেউই না। কাদেরকে চিনেন? ওই লাইমলাইটে যারা, যাদের নাম ফেসবুকে মিডিয়াতে আসছে বারবার, তাদের। আর এরা তাদেরকেই সুযোগ সুবিধা দিচ্ছে, ওই ছবি তুলছে, ভিডিও করছে, মানে তেলা মাথায় তেল দেওয়া। ওই যে 2000 নম্বর, ওই যে 1999 নম্বর তালিকায় যারা আছে শহীদের তালিকায়, তাদেরকে এদেশের মানুষ চিনেই না। তাদের কাছে ন্যূনতম সুযোগ সুবিধা পৌঁছায় কিনা আই ডোন্ট নো। এটা কি বিপ্লবের চেতনা হলো? এটা কি বিপ্লবের স্পিরিট হলো? আপনারাই বলেন। প্রত্যেকটা শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর দরকার ছিল সমানভাবে, ইকুয়ালি, সেটা করা হয়নি। এখানে আমাদের দুঃখের জায়গাটা। বিপদে পড়লে আমাদের ডাকবেন, সবাইকে আহ্বান জানাবেন ঐক্যবদ্ধ থাকার। আর আমরা ঐক্যবদ্ধ হব, বিপদ কেটে যাবে। আর রাতের আধারে ফ্যাসিবাদের দোসরদের এনে এনে মন্ত্রী বানাবেন। এর চাইতে ফাজলামো আর কি হতে পারে? আপনারাই বলেন, আপনারাই বলেন, এর চাইতে ফাজলামো কি হতে পারে? তাদের নিয়ে আমাদের দুঃখ ছিল না, কষ্ট ছিল না, কিন্তু তারা যা শুরু করেছে, আমরা কথা না বললে, এভাবে চুপ থাকলে তারা পুরো দেশটাকে রসাতলে পাঠিয়ে দিবে। তো যাই হোক বন্ধুগণ, আজকে বিকেল 3টায় প্রেস ক্লাবে আমরা বিক্ষোভের ডাক দিয়েছি।
আপনারা দলমত নির্বিশেষে সবাই আসেন, আমরা প্রতিবাদ করি, কথা বলি, কারণ আর চুপ থাকার সময় নেই, কথা বলতে হবে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যর্থ হতে দেব না ইনশাআল্লাহ। প্রয়োজনে তার চতুর্দিকে যারা আছে সেই ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে আমরা লড়াই করব। তারপরেও ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমরা সফল করেই ছাড়বো ইনশাআল্লাহ। অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা নিয়ে যখন বিতর্ক চলছে, সেই উপদেষ্টাদের একজন শেখ বশিরউদ্দিন, তিনি বলছেন সেদিন শেখ হাসিনার ডাকে তিনি সাড়া দেননি। কেন বলছেন এই কথা? বশিরউদ্দিন জানেন যে তিনি অত্যন্ত সফল একজন ব্যবসায়ী এবং আকিজ গ্রুপের বাংলাদেশের শীর্ষস্থানীয় যে কয়েকটি ব্যবসা গ্রুপ আছে তার মধ্যে আকিজ গ্রুপ অন্যতম। তার ব্যবস্থাপনা পরিচালক তিনি। এখন তিনি অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা। তো তিনি শপথ নিয়েছেন। এরপর থেকে দেশ জুড়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, ছাত্ররা বক্তব্য দিচ্ছে। আজকে দেখলাম যে প্রধান উপদেষ্টা বরাবর একজন আইনজীবী লিগাল নোটিশ পাঠিয়েছেন যে মোস্তফা সরোয়ার ফারুকী এবং শেখ বশিরউদ্দিনকে যাতে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেওয়া হয় সেই ব্যাপারে। যাই হোক, এই বিতর্কের মাঝে তিনি বক্তব্য দিয়েছেন। কেউ কেউ তাকে, শেখ বশিরউদ্দিনকে আওয়ামীদের দোসর আখ্যা দিয়ে অন্তর্বর্তী সরকারের অংশ হওয়ার প্রতিবাদ করছে। তবে এই বিষয়ে দৈনিক আমাদের সময়ে শেখ বশিরউদ্দিন বলছেন যে আমি শুরু থেকেই ছাত্র জনতার আন্দোলনের পক্ষে ছিলাম, তাদের সকল কার্যক্রমে আমার সম্মতি ছিল। তিনি বলেন, গত 23শে জুলাই দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে শেখ হাসিনার যে বৈঠক হয়েছিল সেখানে আমি দাওয়াত পেলেও সেই ডাকে সাড়া দেইনি। 23 তারিখে যে ব্যবসায়ীদেরকে ডাকা হয়েছিল, ব্যবসায়ী নেতাদেরকে এবং শীর্ষ ব্যবসায়ীদেরকে, সেখানে তিনি যাননি। এমনকি 5ই আগস্ট রাস্তায় নেমে বিজয় মিছিল করেছি তিনি বলছেন। নতুন বাণিজ্য উপদেষ্টা আরো বললেন, তিনি কখনোই আওয়ামী লীগের কোনো নির্বাচনে অংশগ্রহণ করেননি, এমনকি কখনো আওয়ামী লীগের নির্বাচনে ভোটও দেননি। এদিকে শেখ বশিরউদ্দিনের ভাই সাবেক এমপি শেখ আফিলউদ্দিনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু বিতর্ক হয়েছে। সেই বিষয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন উপদেষ্টা। তিনি বলেন, শেখ আফিলউদ্দিন আমার ভাই হলো আমরা গত 25 বছর ধরে আলাদা এবং দুই মায়ের সন্তান। তবে তাকে আমি বড় ভাই হিসেবে শ্রদ্ধা করি। আমাদের রাজনৈতিক আদর্শ সম্পূর্ণ বিপরীত মতের। কেউ কারো কাজে বা ব্যবসায় আমরা হস্তক্ষেপ করি না, এটা ঠিক, সবার আলাদা আলাদা ব্যবসা। তিনি বলেন, ভিন্ন মা হওয়াতে, অর্থাৎ দুই মা আর কি, 1999 সালে পারিবারিকভাবে আমরা আলাদা হই। পরে আফিল ভাই রাজনীতিতে যুক্ত হন। আমরা সবাই দীর্ঘদিন ধরেই আলাদা ব্যবসা পরিচালনা করছি। তিনি মূলত যশোর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য পরিচালনা ও রাজনীতি করছেন। আমি সহ পরিবারের অন্য সদস্যরা ঢাকা কেন্দ্রিক। শেখ বশিরউদ্দিন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গ্রুপ আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিজউদ্দিনের 7ম ছেলে হচ্ছে শেখ বশিরউদ্দিন, 7ম ছেলে। তবে 15 সন্তানের মধ্যে 10 ছেলে 5 মেয়ে, 15 জন সন্তান। যে বড় ছেলে শেখ মহিউদ্দিন আদ্দিনের নির্বাহী পরিচালক, শেখ মমিনুদ্দিন, শেখ আফিলউদ্দিন, শেখ আমিনুদ্দিন, আজিজউদ্দিন, নাসিরউদ্দিন, বশিরউদ্দিন, জামালউদ্দিন, জামিলউদ্দিন, জসিমউদ্দিন এবং শামীমউদ্দিন আকিজ শিল্প গ্রুপের ব্যবসা প্রতিষ্ঠান দেখেন। তবে প্রত্যেক ভাইয়ের ব্যবসা আলাদা। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, আকিজউদ্দিনের সব ছেলে আলাদা। তারা আকিজ গ্রুপের ব্যবসা ভাগাভাগি করে নিয়ে দীর্ঘদিন ধরে আলাদা ব্যবসা পরিচালনা করছেন। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। জানা যায় 1999 সাল থেকেই 3টি ধারায় চলে আসছে আকিজ গ্রুপের ব্যবসা। বড় মায়ের 3 ছেলে ডক্টর শেখ মহিউদ্দিন, শেখ আফিলউদ্দিন এবং শেখ মমিনুদ্দিন, মেজ মায়ের 2 ছেলে শেখ আমিন ও শেখ মিলন এবং ছোট মায়ের 5 ছেলে। 2006 সালে শেখ আকিজউদ্দিনের মৃত্যুর পর শেখ বশিরউদ্দিন 5 ভাইয়ের আকিজ গ্রুপের এমডির দায়িত্ব নেন। 2022 সালে তারা দ্বিতীয়বার পরিবার ভাগ করেন এবং 5 ভাই ভিন্ন ভিন্ন ভাবে ব্যবসা পরিচালনা শুরু করেন। তখন থেকে শেখ বশিরউদ্দিন নিজের গ্রুপের নামকরণ করেন আকিজ বশির গ্রুপ। আকিজ বশির গ্রুপ সিরামিক, পার্টিকেল বোর্ড, পাট, স্টিল, চা সহ 16 ধরনের ব্যবসা পরিচালনা হচ্ছে আকিজ বশির গ্রুপের অধীনে। দেখ, আকিজ নামটা আছে কিন্তু মূলত হলো বশির গ্রুপ। তো এখন এই যে আবার বলা হচ্ছে যে হত্যা মামলার আসামি, মামলার বিবরণে দেখা যাচ্ছে যে 48 নম্বর ক্রমিকে যশোর 1 আসনে শেখ আফিলউদ্দিন
এবং 49 নম্বর ক্রমিকে শেখ বশিরউদ্দিন ভূঁইয়াকে আসামি করা হয়েছে। সেখানে উভয়ের বাবার নাম শেখ আকিজউদ্দিন ভূঁইয়া নাম উল্লেখ করা হচ্ছে। আসামির তালিকায় থাকা শেখ বশিরউদ্দিন ভূঁইয়া নামটি আংশিকভাবে মিলে যায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে। এমনকি তার বাবার নামের সঙ্গে আসামির তালিকায় থাকা শেখ বশিরউদ্দিন ভূঁইয়ার বাবার নামেরও আংশিক মিল রয়েছে। এই প্রসঙ্গে শেখ বশিরউদ্দিন বলছেন, আমি খুব ভালো জানি না, আমাদের লিগ্যাল টিম বিষয়টি দেখছে, ওখানে আমার নামের বা বাবার নামের কিছু সঙ্গতি আছে, কিছু অসঙ্গতি আছে, এটা আসলে আমি কি না আমি নিশ্চিত নই, নিশ্চিত হলে লিগালি ফেস করা হবে। যাই হোক, একটা খুবই বিব্রতকর বিষয় দাঁড়িয়েছে। এখন এটা কিভাবে ফেস করবে, এটা মেনে নেবে কিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যদি না মানে, তারা সম্মত না হন, তাহলে একটা বড় ধরনের ধাক্কা অন্তর্বর্তী সরকারের জন্য। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।